স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কিন্তু না, গুছানো সব। এই যে এই নাটকগুলোই মেজাজ খারাপ করে। সবাই অভিনয় করে যেন কিছুই হয়নি। দিয়া মেয়েকে খাওয়াচ্ছে খাটে বসে, শাহাদের দিকে তাকিয়ে আবার চোখ নামালো। শাহাদ ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ধীর পায়ে দিয়ার পাশে বসলো। দিয়া হাসি উপহার দিয়ে বলে, রাগ কমেছে? বাধ্য বাচ্চার মতো উপর নিচ মাথা ঝাঁকালো। দিয়া খোঁচা দিয়ে বলে, কেমন লাগলো আজ? শব্দহীন নিষ্পলক চেয়ে আছে সহধর্মিণীর পানে। দিয়া পুনরায় বলল, আমি 2 বছর সহ্য করেছি। সময়কে তো আটকে দিতে পারবো না। তাহলে পুনরায় অশান্তি কেন করছেন? আর আটকালেও বা কি করতেন শুনি? দিয়ার মুখের দিকে তাকিয়ে আছে শাহাদ। উঠে দাঁড়ায়, জানালার পাশে আকাশের দিকে তাকিয়ে বলে, কিছুই না। এমন ভাবে বলছেন মনে হয় যেন রহস্য খুলবেন। খেয়েছেন? না, খাবো না। আপনি তো শেজার চেয়েও বেশি বাচ্চামো করছেন। এমন কৃত্রিম আচরণ করার কারণ? তো কি করব? যা আমার প্রাপ্য তাই করা উচিত। আমি পারি না। দাঁত খিচিয়ে বলল, এগুলো করেই তো মেরেছো আমাকে। ডোন্ট লাই এমপি সাহেব। আমি আপনাকে কিভাবে মারলাম? কি চাচ্ছেন বলুন তো? শাস্তি দাও। তোমার এমন ভালো মানুষের মতো ব্যবহার ভাবাচ্ছে আমায়। এটাই আপনার শাস্তি। ক্রোধ ছড়িয়ে পড়েছে শাহাদের বদন জুড়ে। শাহেজা ঘুমিয়েছে। দিয়া মেয়েকে শুয়ে উঠে পড়ল। নিজে নিজেই বলছে, কি সুন্দর করে বেডরুমটা গুছিয়েছিলাম, সহ্য হলো না কারো। সব প্রিয় ফ্লাওয়ার ভাসগুলো ভেঙে দিয়েছে। শাহাদ ঠোঁট উল্টে বলে, নতুন এনে দিব। হাতটা এখনো আগের মতো। নিচের হাতের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। ড্রয়ার খুলে নিজেই ব্যান্ডেজ করে নিল। দিয়া অন্য পাশে ফিরে ঠোঁট টিপে হেসে আবার মুখটা গোমরা করে নিল। মাথার চুলগুলো খুলে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আঁচড়ে নিচ্ছে। এমন সময় চোখ গেল শাহাদের দিকে। মোহ নিয়ে দিয়ার দিকে চেয়ে আছে। দিয়ার মনে দুষ্টুমি খেলল। লাল গাউনে দিয়ার সৌন্দর্য আরো বেড়েছে। গায়ের ওড়নাটা একপাশে এনে চুলগুলোতে আঙুল চালিয়ে ঢিলা বেনি গাঁথল। শাহাদের ধ্যান ভাঙানোর জন্য সেই অবস্থায় একদম ওর মুখের কাছে এসে বলল, কি সমস্যা? হক চকিয়ে গেল শাহাদ। আমতা আমতা করে বলল, কিছু না। দিয়ার সামনে থেকে সরে গিয়ে ফোনটা হাতে নিয়ে বেডের একপাশে বসে আছে। দিয়া আবার ওড়না ঘুরিয়ে শাহাদের সামনে এসে বলে, খেতে আসুন। শাহাদ নজর সরিয়ে বলে, দূরে যাও, খাবো না। দিয়া ধমকে বলে, কি বলেন? এখনই খেতে আসুন। শাহাদ দিয়ার আওয়াজে রেগে গিয়ে দাঁড়িয়ে বলে, অন্য কেউ হলো চোখ উপড়ে ফেলতাম। দিয়াও না দমে উল্টা ধমকে বলে, এখনো সাহস কমেনি? খেতে আসুন, ক্ষুধা পেয়েছে আমার। দমে গেল শাহাদ। লজ্জাবতী বউ সামনে এগিয়ে ডান পাশের গালে আলতো করে নরম হাত ছোঁয়ালো। আমি অপেক্ষা করবো, তাড়াতাড়ি আসুন। হতবাক শাহাদ। সর্বনাশামে এই মেয়ে এভাবেই শেষ করবে। রুম থেকে বের হওয়ার আগে দিয়া ওড়না টেনে ঘুমটা দিল। এই সুন্দর চিত্র দেখে ঠোঁটের কোণে হাসি ফোটালো এমপি সাহেবের। পর মুহূর্তে মনে পড়ল এই মেয়েটা স্বাভাবিক আচরণ করছে আঘাত বাড়াবে বলে। লিমন আর প্রফেসর দুজনেই রেস্টুরেন্টের টেবিলে বসে আছে। লিমনের দিকে তাকিয়ে উনি বললেন, আমি অবাক হলাম লিমন, তুমি এভাবে আমাকে কনভিন্স করলে। আমার খুব লজ্জা লেগেছে। সাদ সাহেবের কাছে কত ছোট হলাম। আপনাকে তো সত্যি বিয়ে করতে হবে না। এছাড়া শেফালি আবাও সুন্দর। শোনো ছেলে, এমন বিপদে পড়বো ভাবিনি। শেফালি নিঃসন্দেহে সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ইভেন আবির কেউ। কথা সেটা নয়, তাহিকে রিজেক্ট করায় খারাপ লাগছে। কিসব বাহানা দিলাম, আদৌ সাহাদ সাহেব বিশ্বাস করবে কিনা আল্লাহ জানে। আরে স্যার, চিন্তা করবেন না, শেফালি আপাকে বিয়ে দিব না আমি জানি, তাই ওদিকে চাল চেলেছি। আর ডক্টর তাহি আমার। আল্লাহ তোমার সহায় হন। পাগল হয়ে গিয়েছো? সাহাদ সাহেব শুনলে কি করবে বুঝতে পারছো? লিমন হতাশ গলায় বলল, আমার কিছু হয়ে গেলে আমার আত্মার জন্য মাগফেরাত কামনা করবেন। দিয়া শেফালির রুমে বসে আছে। এদের এক এক ভাই বোনের এক এক অবস্থা। শেফালি চুপচাপ বসে আছে মাথা নত করে।
দিয়া মুখ খুলল। হয়েছে কি আজ তোমাদের? তোমার ভাই আর তুমি মিলে কি শুরু করেছো? ও ভাবি যান, মাফ করে দাও না আমাকে। শেফালি দিয়ার পায়ের কাছে বসে গেল। দিয়া শেফালিকে সরিয়ে বুকে টেনে বলল, আপা, মানুষ অনেক ভুল করে, তার মানে এই নয় যে জনে জনে শাস্তি দিতে হবে। তোমার শাস্তি তুমি পেয়েছো তো। তুমি এমন কেন করছো বলো তো? তোমার না হয় ভাইজানের মাথা ঠিক নেই, তাই এমন করছে। আমার কেন যেন মনে হচ্ছে ভাইজান খুব রেগে আছে আমার উপর। প্রয়োজন ছাড়া কথাই বললেন না অনেক বছর। শিফা ছোট ভাইয়া ভুল করলে শাসন করে, ভালো করলে আদর। আমার সাথে তো কথাই বলে না, নিজেকে পর লাগে এই বাড়ির। দিয়া নিজেও ব্যাপারটা খেয়াল করেছে। এমপি সাহেব শেফালিকে আদরও করেন না, শাসনও করেন না। শেষবার মেরেছিলেন ক্রোধ থেকে। শেফালিকে আশ্বস্ত করে বেরিয়ে আসলো রুম থেকে। রান্নাঘরে পা বাড়াতেই শাশুড়ি হেসে বলল, বাবু ঠিক হয়েছে? হতে বাধ্য আম্মু। হয়েছে কি বলা যাবে? আপনি আমারও মা, বলা যাবে না কেন? মাফ চাইছে আগের ভুলের জন্য, মাফ করেছি। সেটা নাকি ঠিকঠাক তার মন পুতো হয়নি। মা বাবার মনপুর কিভাবে হয়? তবে আমারও প্রশ্ন, এত সহজ মাপ করলে কেন বৌমা? আম্মু আর কত এইসব? উনি খারাপ ব্যবহার করেছে, আমি করবো এরপর। এসব করতে করতে একসময় বুড়ো হয়ে যাব। সংসারটা আমার আর করা হবে না। মানুষটা সুস্থ আছে, একটু ভালোবাসা পেতে চাই আমি। স্বাভাবিক পরিবেশ দিতে চাই মেয়েটাকে। এতটুকু বলেই দিয়া শাশুড়িকে সাহায্য করতে লাগলো। সুলতানা কবির অপলক ছেলের বউকে দেখতে লাগলো। মনে মনেই বলল, হীরা পছন্দ করেছে ছেলে, অথচ না বুঝেই কষ্ট দিয়েছিল মেয়েটাকে। শাস্তি পাক, তবে সহনীয়। আলা যেন দুজনের সম্পর্ক সুন্দর রাখে। ডাইনিংয়ে খাবার রেখে ফ্রিজের কাছে গেল। আইসক্রিমের বক্সটা দেখে মনে মনে বলল, আমারও ভুল আছে। কখনো ওনার কাছে গিয়ে মাফ চেয়েছি? সবাই বলবে উনি তো সেই সুযোগই দেননি। আমি বলবো, সুযোগ দিয়েছেন, আমি বোকা ছিলাম, ভয় পেতাম। হসপিটালে যাওয়ার আগে বাসায় ডক্টর চলে এসেছে চেকআপের জন্য। কেউ না বুঝলেও দিয়া স্পষ্ট বুঝতো। তখন মনে হতো দয়া, এখন জানি ওটাই ছিল না বলা ভালোবাসা। মেডিসিন শেষ হওয়ার আগেই আফিয়া খালা মেডিসিন দিয়ে যেত। রাত বিরাতে যখন এটা সেটা খেতে মন চাইতো, ফ্রিজ খুলে সবই পেত। দিয়া ছাড়া এই বাড়িতে কেউ দই তেমন খায় না, অথচ প্রতিদিন নিত্য নতুন দইয়ের আইটেম ফ্রিজে থাকতো। শেফালির সাথে এখনও স্বাভাবিক হতে পারল না মানুষটা। শেফালির করার প্রতিটি ব্যবহারের বিপরীতে শেফালি পেয়েছে ভাইজানের মনের সাথে ভীষণ দূরত্ব। মেয়েটা খুব অসহায়ত্বে ভোগে। সুযোগ সবার প্রাপ্য। ছোট থেকে শেখানো হয়েছে পাপকে ঘৃণা করো, পাপই নয়। সেখানে এমপি সাহেব তো আপন মানুষ। একটু রাগ নেই, তবে সে যেহেতু শাস্তি পেতে চাচ্ছে, আগ বাড়িয়ে তাকে তাই দেওয়া হবে। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখে মানুষটা ঘুমিয়ে পড়েছে। মন খারাপ করে লাইট নিভিয়ে বের হয়ে যাবে বলে পা বাড়াতেই গম্ভীর স্বর ভেসে এলো, অদ্ভুত শাস্তি দিচ্ছ গো। না পারছি নিজেকে বোঝাতে, না পারছি তোমার বুকে আশ্রয় নিতে। দিয়া ঘাড় ঘোরাতেই সাহাদ বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল। সামনে এগিয়ে দিয়া সাহাদের পাশে বসলো। মানুষটা কেমন এলোমেলো, নরম তুলতুলে হাতে স্পর্শ করলো চুলগুলো। 5 আঙুলে বিলি কাটছে, আবেশে অস্তমিত নেত্র। এত যত্ন করো না, নিতে পারছি না। প্রতি সেকেন্ডের বিট চেক করো, ভয় পেয়ে যাবে। কি করে করলে এমন আমাকে? তোমার স্বাভাবিক আচরণ আমার আজ অস্বাভাবিক লাগছে। একটু রাগ ঝাড়োস না প্লিজ। দিয়া হেসে বলে, শেফালি আপুর মন ভালো না, আমি আজ রাতটা আপুর কাছে থাকবো। আপনি মেয়েকে দেখে রাখবেন কেমন? চার্জ থেকে ফোন খুলে দিয়ার সাহাদকে বিস্মিত রেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বেরিয়ে গেল। চরম হতভম্ব হয়ে শোয়া থেকে উঠে পড়ল সাহাদ। নিজেকে শান্ত করার একটাই পন্থা ছিল, দিয়ার কাছাকাছি থাকা, অথচ মেয়েটা বুঝলই না। তখনই রুমে সুলতানা কবির ঢুকলো। ছেলেকে এমন উদাসীন হয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করলো, বাবু শরীর খারাপ লাগছে? সুলতানা কবিরের কথায় সদ্মিত ফিরে পেয়ে দুপাশে মাথা নাড়ায়।
বসতে বলল। সুলতানা কবির বসেই হেসে বলল, তাইর সাথে কথা বললাম, আপাতত বাদ দাও ওদের বিয়ের চিন্তা। মেয়েগুলো যেমন চাইছে তেমন থাকতে দাও। উপর নিচ মাথা ঝাঁকালো সাহাব। কিছু কথা বলে উঠে গেল সুলতানা কবির। সুলতানার উঠে যাওয়ার পর সাহাদ আর মনেই বিড়বিড় করলো, এই তাহলে শাস্তি। 6 স্পাইডারদের কল কানেক্ট হয়েছে। একসাথে 6 জনের চেহারা ভেসে উঠেছে স্ক্রিনে। সবাই প্রয়োজনীয় ফাইল পত্র নিয়ে বসেছে। লিমন শাহিন পাভেলকে উদ্দেশ্য করে বলল, আমাকে অন্য কাজ দেও ভাইয়েরা, এই কাজ আর পারবো না। বাকিরা ভ্রু কুচকে বলল, তুই সুস্থ আছিস? মেয়ে পড়ানো তো তোর প্রিয় কাজ। আগে ছিল। একসাথে সবাই বলে উঠল, মানে? একজনের প্রতি লয়াল থাকতে চাই। আজ যে সিচুয়েশনে পড়েছি আমি সিনেমাতে দেখেছি, অথচ আজ নিজে ভিকটিম ছিলাম। নায়িকা মোহনার চরিত্রে সমস্যা জানি, তবে এই মহিলা যে এত খারাপ বুঝিনি। আরেকটু হলে আমি ভার্জিনিটি হারাতাম। অকস্মাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল সবাই। লিমন মুখটা ভোতার মতো করে বলল, আসল কথায় আসো। রেদওয়ান জেঠমনির সাথে মোহনার বিজনেস ছিল। মোহনা মেয়ে পাচার সহ ড্রাগস ডিলিং এর বিজনেস করে। মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে সেখানে গিয়ে আমার হাম্মাদ মামার সাথে দেখা হয়। আমি যে কারণে গিয়েছি মামাও ও কারণে গিয়েছে। আমি কি মামাকে বলে কানেক্ট করব? মামা জানে আমাদের কথা। নোমান জানতে চাইল, তুই বলেছিস? আরে না, সম্ভবত ভাইজান। আচ্ছা, কর কানেক্ট। হাম্মাদ মামা জয়েন হতেই সবাই সালাম দিল। উনি কথা না পেঁচিয়ে সরাসরি বলল, আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। মুরাদ সাফায়েত মজুমদার এবং আমিরা আপিকে হত্যা করা হয়েছে জানোই। হত্যার জন্য তাই রেদ আমার উম্মির কোহিনূর ছিল টার্গেট। একমাত্র কোহিনূরই চেনে বর্ডারের রাস্তা, যা দিয়ে সহজেই ট্রাক ইন্ডিয়া, চায়না এবং নেপাল পাঠাতে পারবে। মোহনা হচ্ছে এই বিজনেসের কুইন। মোহনার আরেকটা পরিচয় হচ্ছে রেদওয়ানের তৃতীয় স্ত্রী, যাকে রেদওয়ান আড়ালে রাখে। এখন এত সব কাহিনীর সাথে মুরাদ মজুমদারের সম্পর্ক হচ্ছে রেদওয়ানের খুব ভালো বন্ধু ছিল মুরাদ। কোহিনূর বর্ডার চিনে ফেলেছিল, কারণ ওকে বর্ডার পার করেই এই দেশে আনা হয়েছিল আমিরা আপার জন্য। কোহিনূর ট্রেন্ড এবং স্মার্ট ব্রিড। আমিরা এবং আমার উম্মি দিয়ার সব কথাই সে বোঝে। রেদওয়ান পুরো খবর ধামাচাপা দিতে মেরে ফেলেছে আপা এবং মুরাদ ভাইজানকে। কোহিনূর যেহেতু দামি ব্রিড চেয়েছিল নিজের কাছে রেখে আরও ব্রিড জন্ম করতে, এই কথা হামিদ মজুমদার জেনে গিয়েছিল, কারণ তাকে আমি জানিয়েছিলাম। তাই তিনি কোহিনূরকে সবার আগোচরে রেখে গিয়েছিলেন। আমি আসার পর কোহিনূরের মালকিনকে ফেরত দিই। এখনও উম্মি আর কোহিনূর কেউই সেফ না। শাহাদের জন্য পারছে না কিছু করতে রেদওয়ান। পুরোটা সময় সকলে স্তব্ধ ছিল। শাহিনের মনে হলো জীবনটাই বৃথা। এত প্রিয় চাচার এই রূপ। ইনফরমেশন দিয়ে হামাদ বিদায় নিল। হঠাৎ সাসপিশিয়াস কল আসছে অক্টোপাস নামের আইডি থেকে। সকলে ভয়ে আটকে উঠল। ইয়াস ভয় পেয়ে বলে, ইয়া আল্লাহ, কল ট্র্যাক। এখন কল রিসিভ না করলে আমরা বিপদে পড়ব। পাভেল বলল, এভরিওয়ান ওয়ার মাস্ক। সকলে মুখে মাস্ক দিল। ইয়াস কল রিসিভ করতেই অদ্ভুত গা শিহরণ করা গান, কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি, কান্তার মোড় ভেসে উঠল। মিনিট কয়েকের মধ্যে দৃশ্যমান হলো মাস্ক পরা একজন চেয়ারে বসে আছে। পরনে খুব সাধারণ সাদা হুডি, কালো কালো ছাপ, পেছনের দেওয়ালে অক্টোপাসের ছবি। সকলের গলা শুকিয়ে কাঠ। রোবটের মতো আওয়াজ করলো অক্টোপাসের ওপাশ থেকে, ওয়েলকাম, দিস ইজ অক্টোপাস 6 স্পাইডার, ইউ আর ডুইং ওয়েল। সবাই চুপ। তবে নিশ্চিত অক্টোপাসের নামের মানুষটা কোনো টেকনোলজি ব্যবহার করেছে। সে নিজে কথা বলছে না। স্ক্রিনে ভেসে উঠেছে সব রাজনৈতিক নেতাদের কুকীর্তি, কয়েকটা স্পেশাল খুনের আসামির ডিটেলস স্বয়ংক্রিয়ভাবেই সবার মেইলে চলে যাচ্ছে। সকলে মেইল চেক করতে ব্যস্ত। সব বুঝিয়ে অক্টোপাস জানালো, রেদওয়ানের নামে মামলা দেবে। নোমান মাথা ঝাঁকিয়ে বলল, ওকে চিফ। চিফ শুনে বাকি তিনজন ভয় পেয়ে গেল, তানভীর, লিমন এবং ইয়াস। অক্টোপাস জানালো,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি এই কেসটা দীর্ঘ করতে চাইছি না, তাড়াতাড়ি আমার কাজটা শেষ করতে হবে। তোমরা পারলে আমাকে হাতে নিতে হতো না। পাভেল উত্তর দিল। সরি চিফ। নোমান প্রশ্ন করল। চিফ, আপনি কি কন্টিনিউ করবেন? সেই রবট স্বরে উত্তর দিল। অক্টোপাস অফিসিয়ালি 10 বছর আগেই শেষ, কন্টিনিউ করার কিছু নাই। আজকের মিটিংয়ে অক্টোপাস উপস্থিত হয়েছে মুরাদ মজুমদারের কেস ডিসমিস করতে। সব প্রমাণ দেওয়া হতো না, ইটস ইয়োর ডিউটি। ওকে চিফ। আচমকা তানভীর বলল। চিফ, আমরা 3 জন নতুন, আপনি আমাদের চিনেন না। আপনার অনেক গুণগান শুনেছি, আমাদের একটু দোয়া দিবেন। সেই সাথে মাথার সমস্বরে বলে উঠল ইয়াস এবং লিমন। ইয়েস চিফ। নোমান পাভেল সাথে সাথে বলল। সরি চিফ, ডিয়ার ইনফ্যান্ট। আচমকা লিমন বলে উঠল। এই দেওয়ালটা আমার পরিচিত। ঠিক সেই মুহূর্তে অক্টোপাস মাস্ক খুলে ফেলল একটানে। ইয়াসের মনে হলো কেউ সপাটে গালে চড় মেরেছে। লিমন দেখা মাত্র দুহাতে মুখ ঢেকেছে। তানভীরেরও এক দশা। ইয়াস আমতা আমতা করে বলল, আর করবো না বস। ঘড়ির কাঁটা 3টায় ঠেকেছে। মেয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। টেবিলের বটলে পানি নেই, পাশে বউ নেই, পানি থাকবে কি করে? উঠে ডাইনিং এর সামনে দাঁড়ালো। শেফালির রুমের দরজা খোলা, অনুমতি ছাড়া কখনো কোনো বোনের রুমে প্রবেশ করেনি। অন্যদিকে হঠাৎ দিয়াকে দেখার জন্য মনের ভেতর ছটফটে ভাব তৈরি হয়েছে। মনকে শান্ত করতে চেয়েও পারল না, করে ফেললো অন্যায়টা। বোনের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পেল মাঝখানে আবির, আর সে দুপাশে 2 মাকে নিয়ে ঘুমাচ্ছে। এক পাশে মা, অন্য পাশে মামিমা। অন্য সময় হলে তুলে নিয়ে যেত, কিন্তু এখন মন সায় দিল না। দিয়া নিজেই যেহেতু দূরে থাকতে চাচ্ছে, তাকে দূরে থাকতে দেওয়া উচিত। ঘুরে গেল দরজার দিকে। বের হওয়ার সময় রিন রিনে আওয়াজ এলো। ঘুমিয়ে পড়ুন, মেয়ে একা, আমি এখানে ঠিক আছি। ঘাড় ঘোরাতেই স্বচ্ছ চোখে নজর দিল অর্ধাঙ্গিনীর দিকে। দিয়ার গলা শুনে শেফালি নড়ে চড়ে উঠল। সামনে ভাইয়ের ছায়া দেখে লাফিয়ে উঠল। ভাইজান, কিছু লাগবে? দিয়া শেফালির দিকে না ফিরেই বলল, আপা শুয়ে পড়ো, কিছু লাগবে না। শাহাদ শান্ত স্বরে বোনকে বলল, শুয়ে পড়ো, শুভরাত্রি। শাহাদ পেরিয়ে যেতে যেতে চরম বিস্মিত হলো এই ভেবে যে এই মেয়ের কি একটু ভয় হলো না? কি করে সম্ভব? কিভাবে কাট কাট কথা বলল, ঘুমিয়ে পড়ুন? মনে হলো যেন আদেশ করছে। নাকি আমি ফেসে গেলাম? শরীর ঝাঁকে দিয়ে উঠেছে, বুক কাঁপছে। এই অনর্থ এখনই কেন হতে হলো? আকাশের রূপ বদলেছে, মেঘের ঘন ঘটা শুরু হচ্ছে। ছাদের চিলেকোঠায় এখন অমাবস্যা নেমেছে, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। পাভেলের সামনে এখন সাক্ষাৎ যমরাজের উপস্থিতি টের পাচ্ছে। টেবিলের পাশে চেয়ার টেনে বসলো। পাভেলকে ইশারা দিল পানি পান করার। গলাটা ভিজিয়ে পাভেল চুপচাপ খাটে বসলো, সরাসরি প্রশ্ন, কোনো ভনিতা ছাড়াই। দোষটা কার? কিছুক্ষণ আগে শাহাদ উপরে এসে যা দেখার দেখে গিয়েছে। মধ্যরাতে কোনো মেয়ে কখনোই সম্পর্ক ব্যতীত পরপুরুষের ঘরে আসবে না। কিছুক্ষণ আগে শিফা এসে পাভেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেল, সাথে নিজের হাতে বানানো পায়েস খাওয়ালো। পাভেল এখন শিফাকে নিষেধ করেনি। নিজের শরীরও ক্লান্ত, মেয়েটা কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছে, বারণ করলে হয়তো খেতে দিত। এই পুরো ঘটনা শাহাদ লক্ষ্য করেছে ছাদে এসে, চুপচাপ দেখেছে। শিফা চলে যাওয়ার পর পাভেলের রুমে ঢুকেছে। শাহাদ নিজেই উপরে এসেছিল পাভেলের উপহার দিতে। এছাড়া কিছু রাজনৈতিক আলোচনাও ছিল, কিন্তু যা দেখলো তাতে সব ইচ্ছে দমে গেল। পুনরায় প্রশ্ন করলো, দোষটা কার? পাভেল কেঁপে উঠল, সাথে সাথে উত্তর করলো, বস আমার। শিফা কেন এসেছে এখানে? তুমি ডেকেছো? পাভেল শাহাদের দিকে তাকে থ হয়ে গিয়েছে, কি উত্তর দেবে? নিজেকে আশ্বস্ত করলো যা হওয়ার হবে, আগে ব্যাপারটা স্বাভাবিক করতে হবে। নোমান, শেফালি, পরিণতির কথা সবাই জানে। পাভেলের হঠাৎ মনে হলো
এখনকার পর সব পরিবর্তন হয়ে যাবে। গলা শুকিয়ে যাচ্ছে, হয়তো শিফাকে আর দেখতে পাবে না। সাদ উঠে দাঁড়িয়ে বলল, গো ব্যাক টু ইয়োর ফ্ল্যাট। ইফ নিডেড আই উইল কল, ওকে? বস। শাহাদ ঘুরে দাঁড়িয়ে সরাসরি পাভেলের চোখের দিকে তাকালো। পাভেল শাহাদের চোখ দেখে ভয় পেয়ে গিয়েছে। সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ঢোক গিলে বলল, ঠিক আছে বস। আর কিছু বলার সাহস হয়নি। শাহাদ নেমে এলো নিচে। শাহাদের মনে প্রশ্ন ঘুরছে, দোষটা কার? পর মুহূর্তে মনে হলো দোষটা ওরই। সুযোগটা শাহাদের কাছ থেকেই পেয়েছে সবাই। ব্যালকনিতে এসে চুপটি করে বসে আছে। পাশের চেয়ার টানার শব্দে ঘুরে তাকালো। নিস্তব্ধ রজনীতে এই শব্দটাও ভয়ানক লাগছে। দিয়া পাশে বসেই বলল, জানি না আপনার মাঝে কি চলছে, তবে এতটুকু বলতে পারি আপনি নিজের মধ্যে নেই। কি হয়েছে? ঘুমাওনি কেন? আসছে না। ইদানিং শূন্যতা অনুভব করি। রাশেদকে মনে পড়ে। সব সামলে নিতে যে ক্লান্ত আমি। সবই স্বাভাবিক, এরপরও অস্বাভাবিক। দিয়া উঠে দাঁড়িয়ে রজনীগন্ধা গাছটার কাছে গিয়ে বলল, আমি আপনাকে মন থেকে মাফ করে দিয়েছি এমপি সাহেব। ভালোবেসে সংসারটা সামলাতে চাই, কিন্তু আপনি যা চাইছেন ওটা পেতে যে সময় লাগবে সত্যি। কতদিন? দিয়া হেসে বলে, বছর, দিন নয়। মাথা নত শাহাদ, চক্ষু স্থির মেঝেতে। দিয়া পুনরায় বলল, আমার ৩য় বর্ষের পরীক্ষা। শাহাদ মুচকি হেসে জোরেই বলল, ফ্যান্টাস্টিক। দিয়া নিশ্চুপ, নিজেকে দমিয়ে আনত স্বরে পুনরায় বলল, ফারা, জি। ধন্যবাদ। এখন বুঝতে পারছি। পরীক্ষা কখন? ২২ তারিখ থেকে। কখন যেতে চাও? আব্বু আম্মুকে বলেছি আগামীকাল যেতে চাচ্ছি। আমি এখন জানলাম। আবারও নীরবতা। যাও, ঘুমিয়ে পড়ো। বারান্দা থেকে রুমে ঢুকে গেল। দিয়া বারান্দার দরজা আটকে রুম থেকে বের হওয়ার সময় শাহাদ বলে উঠল, এভাবে মাফ না করে কাছে থেকে আরো কঠিন শাস্তি দিলেও সয়ে নিতাম। 2 বছর যতটুকু আঘাত দিয়েছে তার চেয়ে আশঙ্কাময় হবে আমার আগামী দিনগুলো। আর কথা বাড়ানো হয়নি। দিয়া রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে গেল। এই রুমটা বড্ড প্রিয়, কষ্টের দিনগুলোর সাক্ষী, চোখের পানির সাক্ষী। সংসারটা দিয়া করবেই, তবে সব গুছিয়ে। এত ঝামেলার মাঝে নিজেকে গুছানো হয়নি। গত পরশু চাচা যান ফোন দিয়ে জানিয়েছে পরীক্ষার কথা। মজুমদার বাড়ির পরিবেশ আগের তুলনায় স্বাভাবিক। কল্পনা, মঈন এবং তমা চাচি, প্রতিটি মানুষ অধীর আগ্রহে থাকে দিয়ার জন্য। তমা চাচিও এখন দমে গিয়েছে। কল্পনার বিয়ে হয়েছে এক সম্ভ্রান্ত পরিবারে। শাশুড়ির অত্যাচার সইতে না পেরে বাপের বাড়ি থাকে। 6 মাসের মেয়ে আছে। স্বামী বিদেশ থাকে, স্বামী নির্দেশেই বাপের বাড়ি থাকছে। দূরত্বটা হয়তো পরীক্ষা অবধি সবাই ভেবে নিচ্ছে এই দূরত্ব বেশ সময়ের। এছাড়াও কিছু অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে যা এতদিন ভুল জেনে এসেছে। মজুমদার বাড়ির দেওয়াল জানেই সেসব গল্প। বাবা জানের গড়ে তোলা দিয়ার প্রিয় খামার বাড়ির দরজা খুলবে এবার। কি আছে সেই বাড়ির প্রাঙ্গণে? সেদিন রাতেই বুঝতে পেরেছিল শাহাদ ইমরোজ কিছু লুকাচ্ছে। এম সাফায়ের যে বাবা জানের নাম সে কথা দিয়া জানে। হঠাৎ বুকের ভেতরটা কেঁপে উঠল। একা শাহাদকে রেখে যাবে, মনে যদি পুনরায় কুদৃষ্টি দেয়। নিজেকে আশ্বস্ত করে ভাবলো, তবে তাই হবে, দিয়ার ভবিতব্য। মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ যা করেন সব ভালো করেন। সকালটা বিষণ্ণ। সারা রাত গগন কাঁপিয়ে বজ্রপাত, মুষলধারে বৃষ্টি, মাটিতে সোদা গন্ধ। এখন নাস্তার টেবিল শান্ত, টুকটাক চামচের আওয়াজ। শাহেজা লেপ্টে আছে শাহাদের বুকে, একটু করে মেয়েকে খাইয়ে দিচ্ছে। রায়হান সাহেব এর মাঝে দিয়াকে জিজ্ঞেস করলেন, বৌমা পরীক্ষা শেষ কবে? দিয়া আবিরকে খাওয়াতে খাওয়াতে উত্তর দিল, আব্বু ভাইবার সহ শেষ হতে 2 মাস লাগতে পারে। আচ্ছা, শেফালিকে নিয়ে যাবে সাথে? ওখানে মহিন বা তমা ভাবি কি একা সামলাতে পারবে? সমস্যা নেই, কল্পনা আপু আছে। এছাড়া তো বাড়িতে তো কাজ গোছানোর অনেক মানুষ আছে। শেফালি আপু বেড়াতে চাইলে যেতে পারে, কিন্তু আবিরের যে স্কুল আছে। শাহাদ বলে উঠল, শেফালি যাওয়ার দরকার নেই, আমি যাব। দিয়া তৎক্ষণাৎ বলে উঠল, আপনার অনেক কাজ, যাওয়ার প্রয়োজন নেই। কতটা সূক্ষ্মভাবে
প্রত্যাখ্যান করলো প্রস্তাব। সুলতানা কবির কিছুটা আঁচ করলেন ব্যাপারটা, তিনিও চান ছেলে আর বউ ব্যাপারটা নিজেরা মিটিয়ে নিক। তাই রায়হান সাহেব কথা বলার আগেই নিজেই বলে উঠলেন, বাবু তুমি গেলে বৌমার পড়া হবে না, এখানে থেকে সারা বছর পড়তে পারে না। আমার দাদু পাকে সামলানোর জন্য তমা ভাবির কল্পনা আছে, আদরে আদরে থাকবে ওরা। প্রয়োজন হলে আমি যাব, তোমরা যাওয়ার প্রয়োজন নেই। শাহাদ সুলতানা কবিরের চোখের ভাষা স্পষ্ট বুঝতে পেরেছে। এই চোখের ভাষাই বলে দিচ্ছে সুলতানা কবির দিয়াকে সাপোর্ট করছে। শাহাদ মাথা নেড়ে সম্মতি দিয়ে চুপচাপ খেয়ে যাচ্ছে। শিফা প্রশ্ন করলো, ভাবিজান কখন বের হবেন? এই তো কিছুক্ষণ পর। এরপর সবাই টুকটাক কথা বলছে, এর মাঝে শাহাদ বলল, ফারা বিকেলে যাও, আমি মিটিংটা শেষ করে আসি। সমস্যা নেই, চাচাজান আসছে গাড়িতে, চলে যেতে পারবো আমি, আপনি চিন্তা করবেন না প্লিজ। শাহাদ আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায় মেয়েকে নিয়ে, দরজার সামনে এগিয়ে গেল। মেয়েকে আদর করে বুকের সাথে চেপে ধরে দিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি নিজেও জানো না ফারা কি ছিনিয়ে নিয়ে যাচ্ছ আমার কাছ থেকে। এমনভাবে দ্বিধায় ফেললে ওই বাড়িতেও আমি যেতে পারবো না। সুস্থ মস্তিষ্কে দেয়াল তুলে দিলে। আপনাকে তো আমি যেতে বারণ করিনি। যে দেয়াল তুলেছ আমার কাছে ভাঙার অস্ত্র নেই। মেয়েকে কোলে দিয়ে বেরিয়ে যাবে এমন সময় শিফা ছাদ থেকে নামছে, মুখ কালো করে, বিষণ্ণতার ছাপ মুখ জুড়ে। শাহাদ গলা ভারী করে বলল, এখন কি কাজে ছাদে গেছো? ভয় পেয়ে গিয়েছে শাহাদকে দেখে, ভীত ভাব নিয়ে উত্তর দিল, না মানে ভাইজান এমনি। যাও পড়তে বসো। শাহাদ পা বাড়াবে এমন সময় শিফা প্রশ্ন করলো, ভাইজান আজ তো কোচিং আছে বিকেলে। তো আমাকে তো পাভের ভাই নিয়ে আসে প্রতিদিন, উনি তো নেই বাসায়। গাড়ি পাঠিয়ে দিব, আজ থেকে ড্রাইভার দিয়ে আসবে নিয়ে আসবে। পাবলিক বাসে চড়তে পারো আমি জানি, এখন আপাতত প্রয়োজন নাই, রুমে যাও। বেরিয়ে গেল শাহাদ। দিয়া সব শুনছে এতক্ষণ। শিফার চেহারায় মলিনতা দেখে মনে হলো কিছু ব্যাপার আছে। গাড়ি চলছে মজুমদার বাড়ির উদ্দেশ্যে। শেহজা দিয়ার কোলে ঘুমাচ্ছে, আসার সময় বোঝেনি কি ফেলে আসছে। দিয়াদের গাড়ি বেরিয়েছে 11:30টার দিকে। শাহাদ মিটিং পোস্টপোন করে গুরুত্বপূর্ণ কাজ সেরে পুনরায় বাড়ির পথে রওনা হলো। বাড়ির গেটে গাড়ি প্রবেশ করতেই ডোর খুলে ছুটে বেরিয়ে গেল। উপরে সিঁড়ির কাছে দৌড়ে উঠল। দরজা খোলা থাকতে ভেতরে ঢুকেই দেখল লিভিং রুমে সবাই বসে আছে। সুলতানা কবিরের চোখে পানি, আঁচলে চোখ মুছে সামনে আগাতেই ছেলেকে দেখতে পেয়ে চমকে উঠল। বাবু কখন আসছো বাবা? আম্মু ওরা চলে গেছে? হ্যাঁ এই মাত্র। শেজা আমাকে খুঁজেনি? প্রথমে বোঝে নাই কোথায় যাচ্ছে, গাড়িতে উঠেই ছটপট শুরু করে দিয়েছে বাবা বাবা করে। শাহাদ মাথা ঝাঁকালো, বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে এলো পুনরায়। রওনা দিল অফিসের দিকে। মেয়েটাকে দেখার জন্য ভেতরটা ফেটে যাচ্ছে। দিয়াকে ফোন দিল, ফোন রিসিভ হলো না। পুনরায় দিল, তবুও রিসিভ হলো না। আর পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে, সিটে মাথা এলিয়ে কপালে হাত রেখে চোখ বন্ধ করল। ঘুমিয়ে পড়ল। মনে মনে শুধু বলল, ফারা এভাবে কষ্ট দিচ্ছ? আমার কাছ থেকে মা মেয়ে দুজনই সরে গেলে আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? পথের দূরত্বটা কিছুই নয়, কিন্তু মনের দূরত্ব। শাহাদের মনে হলো দিয়ার স্পেস প্রয়োজন, নিজেকে সংযত করা প্রয়োজন। হন্তদন্ত করে প্রতিটি মানুষ উপস্থিত হয়েছে হসপিটালে। এক এক দিক থেকে এক একজন ছুটে এসেছে। রক্তের প্রয়োজন, কোনো রকম প্রোটেকশন ছাড়াই ছুটে এসেছে। সব ফেলে শাহাদ 2 ব্যাগ রক্ত দিয়ে বেরিয়ে এসেছে। শরীর একেবারে ছেড়ে দিয়েছে। এত বিপদ, এত ঝড়ঝাপটা, আর শরীর সইছে না। পাভেল হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করেছে। এখানে কেউই এতটা অসতর্ক নয় যে এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ছেলেটা আইসিইউতে। শাহাদ ইয়াসের দিকে বড় বড় চোখ করে তাকাতে ইয়াস শাহাদের পা ছড়িয়ে ধরে বলল, বস, আমি লিমনকে ইনফরমেশন দেওয়ার আগেই ও বেরিয়ে পড়ে। বাইক নিয়ে বেরিয়েছিল, তখন 300 ফিট পেরিয়ে গেল একটা গাড়ি থেকে ওকে ফলো করছিল। ও শুধু ফোনে এতটুকুই বলেছিল, ইফাজ ভাইয়া আমাকে ফলো করছে 10 জনের মতো। হাত ধারালো দেশি অস্ত্র। ভাইজানকে খবর দিও, জেঠুমনির লোক ওরা। আমি ওদের মধ্যে একজনকে ওনার বাসায় দেখেছি। এরপর লাইন ছুটে যায়।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।